লোকজন বলেই থাকে সব প্রবলেমেরই নাকি সলিউশন আছে। কথাটা সত্যি হলেও আদতে কি তাই? জীবনে এরম অনেক সমস্যা আসবে যার কিনা কোনো সলিউশন হয় না, যেগুলোকে আসলে সলভ করাই পসিবল নয়। আসলে আমি মনে করি সব প্রবলেমকে সলভ করার দরকারও নেই, সেগুলোকে ট্যাকেল করতে হয়। কিছু কিছু প্রবলেমের সাথে না নিজেদেরকে বেঁচে থাকতে শিখে নিতে হয়, আর সেটাকেই তো আমরা ম্যাচুরিটি বলে থাকি, কি তাই না? লাইফের সব সমস্যা সলভ করতে বসবো তো লাইফটাই তো অর্ধেক খরচা হয়ে যাবে। কারণ ওই কথায় বলে না, লাইফ ইজ শর্ট, লিভ ইট টু দ্য ফুলেস্ট। প্রবলেমস উইল কাম অ্যান্ড গো, ডোন্ট থিঙ্ক টু মাচ, জাস্ট মুভ অন। অ্যাডভেঞ্চার বাঙালি আয়োজিত অ্যাডভেঞ্চার মোটর রাইডের আজকে ডে 6। আর আজকে আমাদের পাহাড় থেকে নেমে যাওয়ার পালা। আজকে আমরা দাঁড়াগাঁও থেকে রায়গঞ্জে ব্যাক করব। টোটাল ডিস্টেন্স আমাদের কভার করতে হবে অ্যারাউন্ড 400 কিলোমিটার মতো। যে রুটটা আমরা ফলো করব সেটা হলো, আমরা প্রথমে যাব লাভা থেকে গরুবাথান থেকে গাজলডোবা হয়ে ইসলামপুর বাইপাস ক্রস করে আমরা ঢুকবো রায়গঞ্জের দিকে। তো আমার পেছনে দেখো পুরো টিম আমাদের রেডি হয়ে গেছে, সবার লাগেজ লট হয়ে গেছে, মোটামুটি সবাই রেডি। এখন জাস্ট বেরিয়ে পড়বো। আর আজকে ব্লগটা শুরুই করলাম একদম গিয়ার আপ হয়ে। তো চলো এগোনো যাক। সবাই ওয়েট করছে নিচে, আমাদের বাকি টিম যারা নিচে হোমস্টেতে ছিল তারা নিচে ওয়েট করছে। এবার আমরাও বেরিয়ে পড়ছি, ওদের সঙ্গে মিট আপ করবো একটা পয়েন্টে, সেখান থেকে একবারে সোজা একসাথে জার্নি স্টার্ট করবো। বেলা 11:30 বাজে আর আমরা দাঁড়াগাঁও থেকে আমাদের আজকের জার্নি স্টার্ট করলাম টুয়ার্ডস রায়গঞ্জের দিকে। অলমোস্ট 400 কিলোমিটার মতো আমাদের কভার করতে হবে। আমরা ওখানে এই বাদশাহ হোটেলেই স্টে করব। আসার সময় আমরা যে হোটেলে স্টে করেছিলাম বাদশাহ হোটেল, ফেরার সময় সেই একই হোটেলেই থাকবো। তো আমাদের বেরোতে হিউজ লেট হলো। আমাদের বেরোনোর কথা ছিল 9টা থেকে 9:30টার ভেতর, সেই জায়গায় আমরা 11:30টার সময় স্টার্ট করছি জাস্ট। তা এখনও পুরো টিম গ্যাদার আপ হয়নি। আমরা কিছু কিছু জন এগিয়ে একটা জায়গায় পয়েন্টে মিট করব, টোটাল 30 জন, তারপর একসাথে এগোনো হবে। তো একটা হিউজ ডিস্টেন্সও কভার করতে হবে, তার সাথে প্রায় 2-2.5 ঘন্টা লেট করলাম। তো আমাদের রায়গঞ্জ পৌঁছতে করতে আজকে প্রায় রাত হয়ে যাবে, মানে প্রায় 10-12 ঘন্টার জার্নি আছে। হিউজ টাইম লাগবে। এই সেই বোর্ড, এখান থেকে আমরা যেটা কালকে ডেলো পার্কে দিকে গেছিলাম, এই যে ডেলো পার্ক 7 কিলোমিটার, সায়েন্স সেন্টার বলে একটা পয়েন্ট রয়েছে, এটাও 7 কিলোমিটার, কালিম্পং এদিকে 12 কিলোমিটার, চিত্রফটক 26 কিলোমিটার, শিলিগুড়ি চলে আছে 79 কিলোমিটার। কিন্তু আমরা মোস্ট প্রবাবলি লাভার রাস্তা ধরবো। লাভার রাস্তাটা মনে হচ্ছে বাঁ দিক দিয়ে পড়বে, একবার দেখে নিতে হবে ম্যাপে। চলো আমাদের এই ডান দিকের রাস্তাটাই নেওয়া হচ্ছে শিলিগুড়ি, এখান থেকে 79 কিলোমিটার্স। আর 2-3 জন আমাদের বন্ধু বান্ধবরা তারা সকাল সকাল ডেলোতে চলে গেছিলো, ডেলোতে প্যারাগ্লাইডিং করবে বলে ওরা। তো কালকে তোমাদের বলছিলাম যে ডেলোতে প্যারাগ্লাইডিং হয়, তোমরা চাইলে ওখানে প্যারাগ্লাইডিং করতে পারো। ওখানে ডেলোর প্যারাগ্লাইডিংয়ের দেখো ফোন নাম্বার, যদি কন্ট্যাক্ট করতে চাও দেখো এখানে স্ক্রিনে শো হচ্ছে ডেলোর প্যারাগ্লাইডিং পয়েন্টের ফোন নাম্বার। চার্জেসটা একটু বার্গেনিং করে নেবে, কারণ ওরা একটু চার্জেস নিয়ে প্রবলেম করে। মোটামুটি 2000 থেকে 3000-এর মধ্যে রেট ঘোরাঘুরি করে, তো সেটা বার্গেনিং করে নিও একটা তোমরা। কেন কালকে আমরা জিজ্ঞেস করেছিলাম আমাদের 2500 বলেছিল, আজকে সকালে জিজ্ঞেস করেছি এখন 3000 বলেছে। তো রেটটা যেহেতু একটু ভ্যারি করে সেই মতো একটু বার্গেনিং করে নিও। রাইডিংটা হয় পুরো একদম যে ডেলো পার্ক রয়েছে, পার্কের ওপর দিয়ে সুন্দর ভিউ আছে। কেন ডেলো পার্কের সৌন্দর্য কালকে তোমাদের দেখালাম, এত সুন্দর একটা গার্ডেনটা, প্রচুর প্লান্টেশন, প্রচুর ফুলের বাগান আছে, প্রচুর ফুল। ওপর থেকে যখন তোমরা দেখবে, ড্রোন ভিউতে আমি তোমাদের দেখিয়েইছি। আর যারা প্যারাগ্লাইডিং করে সেই ভিউতে দেখতে চাও তারা অবশ্যই প্যারাগ্লাইডিং করো। প্যারাগ্লাইডিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস খুবই কমই আছে। আমরা করেছিলাম যখন আমরা হিমাচল গেছিলাম আমাদের 3 জন কাপল মিলে, তখন ব্লগিং স্টার্ট করিনি, তখন আমি খাজিয়ারে করেছিলাম ধর্মশালার কাছে। তো দারুণ ভিউ পেয়েছিলাম। তো প্যারাগ্লাইডিং একটা মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে পারো, তোমার স্মৃতিতে থেকে যাবে ভিউটা তুমি যখন উপরে উঠবে। ইভেন আমি সবাইকে জোর করিয়ে করেছিলাম, সবাই তো ভয় পাচ্ছিল বিশাল, বিশেষ করে আমার ওয়াইফ তো প্রচণ্ড ভয় পাচ্ছিল। কিন্তু আলটিমেটলি যখন ফার্স্ট ফ্লাইটটা নিল, যখন উঠলো খাত থেকে বেরিয়ে, যখন ও প্যারাগ্লাইডিং ফ্লাইটটা স্টার্ট করলো, তখন ও যা স্ক্রিম করছিল সেই স্ক্রিমটা কিন্তু ভয় স্ক্রিমিং নয়, সেই স্ক্রিমিংটা হচ্ছে আনন্দের স্ক্রিমিং। এবং নেমে এসে সবাই আমাকে একটা কথাই বলেছিল যে ভাই তুই যদি জোর না করতিস তাহলে আমরা এটা সারা জীবনের মতো মিস করে যেতাম। যে ভিউ ওরা পেয়েছে, যা আনন্দ ওরা করেছে, এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, কোনোদিনও ভোলা যাবে না। আমাদের রুট প্ল্যানটা একটু চেঞ্জ করা হলো সবার সিদ্ধান্ত নিয়েই। আমরা আগে ঠিক করেছিলাম লাভা গরুবাতান হয়ে বেরোবো। তো এখন যেটা ঠিক হলো যে আমরা যে রুট দিয়ে এসেছিলাম সেই রুট দিয়ে আবার ফিরবো, মানে হচ্ছে তোমার কালিম্পং হয়ে তিস্তা বাজার হয়ে শিলিগুড়ি ঢুকে যাব। তো সেই রুটটাই ফলো করা হবে। লাভার দিক দিয়ে গেলে আমি আসলে খুব খুশি হতাম, কেন ওই দিকটা আমার যাওয়া হয়নি।
ওদিকটাও দেখো, এত সুন্দর পাইন ফরেস্ট আছে। তো যাই হোক, মেজরিটি যেটা বলবে সেটাই আমাদের চলতে হবে। আমাদের গ্রুপ লিডাররা রয়েছে, ওরাই ঠিক করছে। ভাই এটা সরু রাস্তায়, সামনে তো গাছ পড়ে আছে, ও মধ্যখান দিয়ে কেটে দিয়েছে গাছটাকে। বাহ, দারুণ বুদ্ধি। একটা বিশাল পাইন গাছ পড়েছে দেখো। আরে ভাই, আবার অফরোড। অফরোড আমাদের পিছু ছাড়ছে না তো। এই ভাই, যাও 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 যাও, একজন একজন করে যাও। ওরে শালা রে, কি জ্যামে ফেসে গেলাম দেখো কাণ্ড। ফুল জ্যাম কাটি কাটি এসে এখানেও জ্যাম। ওরে বাবারে, লাভা হয়ে গেলে একটু হয়তো ঘুরতে হতো, কিলোমিটার বেশি কভার করতে হতো, কিন্তু এরা সেই রুটটা চুজ করলো না, কারণ আমাদের বেরোতে 2-2.5 ঘন্টা লেট হলে তাই। I love Kalimpong. ও সেই জায়গাটা মনে হয় বুঝতে পারছো, ছিলাম আগের এপিসোডে যখন আমরা কালিম্পংয়ে উঠছি, ওই যেখান থেকে রাস্তাটা সিকিমের দিকে কেটে যায় বাঁ দিকে, আর সোজা গেলে কালিম্পং। অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। এরপরে তিস্তা দিয়ে, এই যে থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন গোর্খাল্যান্ড। থ্যাংক ইউ নর্থ বেঙ্গল, to have some amazing uphills and downhills and amazing scenic beauty. Thank you. তাও এখান থেকে যে একটা ঝর্ণা পড়তো, কি সুন্দরটাই না লাগতো। অনেক বাইক চালাম পাহাড়ে। যে সমস্ত ট্রেন দিয়ে আমরা চালালাম, ইচ্ছাগাঁও শিলারিগাঁও পার্টিকুলার ওই দুটো স্ট্রেচ, ওরকম ভয়ঙ্কর অফরোড প্রথমবার পাহাড়ের ট্রিপে, মারাত্মক এক্সপিরিয়েন্স, মারাত্মক। ফাইনালি আমাদের পুরো টিম এখানে আমরা গ্যাদার হয়ে গেছি। এই যে একটা ছোট্ট ব্রেক নেওয়া হয়েছে, এখানে একটুখানি চা জল সব ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা এখন বেরোবো। এদিকে আমাদের তিস্তা নদী, এই যে পেয়ে গেছি তিস্তা নদীকে পাশে। তো এবার মোটামুটি পাহাড়ি রাস্তা মোটামুটি শেষ, আর সেরকম নয়, এবার হাইওয়ে পড়বে। আমরা তিস্তা বাজার ক্রস করে, সেবক ক্রসিংটা ক্রস করে আমরা দাঁড়াবো আরেকবার লাঞ্চের জন্য। লাঞ্চের পর তারপর ডিরেক্ট টানবো রায়গঞ্জের দিকে। তিস্তা নদীর ওপর দিয়ে যে ব্রিজটা আমরা আসার সময় ক্রস করেছিলাম, সেই ব্রিজটা দিয়ে দেখো আবার আসছি। ড্রোন ভিউতেও তোমাদের দেখিয়েছি এই ব্রিজটা। দেখো এখানে রাস্তার কাজ হচ্ছে, বড় ল্যান্ডস্লাইড হয়েছে, বাঁদিক দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, আর এরকম একটা ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে খানিকটা অফ রোড করে আমরা এখন চলেছি তিস্তা বাজারের দিকে। কি হয়েছে, কিছু ক্যাচাল হয়েছে নাকি? জ্যামের কারণটা তো বোঝা যাচ্ছে না। ওরে বাপরে, চলো।
জ্যাম থাকুক বা যাই, পাহাড়ে তুমি প্রতিটা বাঁকে কিন্তু ভিউ সুন্দর পেয়ে যাবে। দেখো এখানে নদীর কালারটাও কিরকম সবজে, ওদিকটা পুরো কালচে হয়ে আছে। আমার মনে হচ্ছে আজকে যেহেতু শনিবার না, ওই জন্য ট্যুরিস্ট ঢুকছে প্রচুর, ওই জন্য জ্যাম। এখানটা কতটা বড় চড়া পড়েছে দেখেছো, পুরো বালির চড়া, প্রায় 5-6 ফিট উঁচু হবে। তিস্তার ভিউ মনে হয় এখানেই শেষ, আর আমরা পাবো না সামনের দিকে। ও সুন্দর লাইন আপটা আমাদের যাচ্ছে, দেখো কি সুন্দর। এত বড় গ্রুপ তো যখন একসাথে সবাই যাচ্ছে বড় লাইন করে, দারুণ লাগছে জাস্ট। আমরা এখন যাচ্ছি বিরিকধারা হয়ে, বিরিকধারা থেকে আমরা সিটিংয়ের জন্য উপর দিকে উঠে গেছিলাম। এই যে উপরে পাহাড়টা যাচ্ছে, এটাই হচ্ছে সিটংয়ের রাস্তা। আর আমরা চলে যাচ্ছি নিচ দিয়ে। আসার সময় আমরা এই রাস্তা দিয়ে এসে সামনে উপরে পাহাড়টা উঠে পড়েছিলাম। ওটা সরু সাপ বেন্ড আছে লেফটে, ঠিক একটুখানি 1 কিলোমিটার আগেই, ওইখানে আমরা উঠে গেছিলাম সিটংয়ের দিকে। চলো কালীঝরা ক্রস করছি আমরা, সেম রুট, এদিক দিয়ে এসেছিলাম আগে আসার সময়। প্রচুর টানেল তৈরি হচ্ছে, দেখো এখানে একটা টানেল তৈরি হচ্ছে, ব্রিজটা দেখেছো? এটাই তো ভয় লাগে এখন, পাহাড়ের এই অফরোডগুলোকে আস্তে আস্তে টানেলে পরিণত করে দেওয়া হচ্ছে। আজকে নর্থ বেঙ্গল, আজ থেকে 5 বছর পরে যদি আসি, সেই নর্থ বেঙ্গলের মধ্যে দেখো কত বড় একটা ব্রিজ তৈরি হচ্ছে টানেল দিয়ে, পুরো আলাদা। প্রচুর তাড়াতাড়ি পৌঁছানো যাবে। ট্রান্সপোর্টেশন হয়তো উন্নত হচ্ছে, কিন্তু পাহাড়ের বিউটিটা কি উন্নত হচ্ছে? পাহাড়ের বিউটিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। পাহাড়ি রাস্তা তবে কি শেষ? থ্যাঙ্কস, ভিজিট এগেন। শিলিগুড়ি দেখাচ্ছে 32 কিলোমিটার এখান থেকে, আর সেবক আসবে সামনে, সেবক এখান থেকে 5 কিলোমিটার। এই যে করোনেশন ব্রিজ আমার বাঁ দিকে, আগে যখন গাড়িতে করে আসতাম, মানে অনেক বছর আগে, ধরো 5-6 বছর আগেকার কথা বলছি, প্রথম পাহাড়ে আসতাম যখন, এই করোনেশন ব্রিজকে দেখে মনে হতো যেন না এবার পাহাড়ে চলে এসেছি, কারণ এই ব্রিজটাই আমার কাছে ছিল আইডেন্টিফিকেশন যে পাহাড় শুরু হয়ে গেছে। এই হলো সেবক কালী মন্দির। ভিউ দেখো কি সুন্দর ভিউ। এই যে সেবক ক্রসিং, এটা ক্রস করেই আমাদের দাঁড়ানোর কথা সামনে লাঞ্চের জন্য। লাঞ্চ পয়েন্ট চলে এসছে, জোজোস। লাঞ্চ করে আমরা এখন এগোবো, তার আগে একটু ফুয়েল আপ করে নেবো গাড়িটা। পেট্রোল 103 টাকা 73 পয়সা। ফুল করে দাও। ফুয়েল আপ করে আবার আমরা বেরিয়ে পড়লাম, পুরো বাইকিং গ্রুপ, টোটাল 30 জন মেম্বার, 25টা বাইক। হ্যাঁ, এখন সময় হচ্ছে 4:16। আমাদের এখনও মোটামুটি 350 কিলোমিটার মতো কভার করতে হবে, এবং আমাদের রায়গঞ্জ ঢুকতে ঢুকতে মোটামুটি 12টা তো বাজবেই আজকে। তো চলো যাওয়া যাক, সেবক রোড ধরে এখন এগিয়ে চলেছি রায়গঞ্জের দিকে। প্রায় 4 দিন পর মনে হয় সমতলে এসে বাইকে 4th গিয়ার দিলাম, এবং স্পিড মনে হয় 40-50-এর ওপর ক্রস করলো।
পাহাড়ে তো সেকেন্ড গিয়ার হার্ডলি থার্ড গিয়ার গেছে, আর 30-এর বেশি হয়তো তো স্পিড ওঠেনি, 30 ম্যাক্সিমাম 40 কিছু কিছু জায়গায়। তো বেশ অনেক দিন পর। ও গ্রিনারি দেখেছো, কি গ্রিনারি! শিলিগুড়ি 10, এনজেপি 13, আর বাগডোগরা এয়ারপোর্ট 22 কিলোমিটার। এখান থেকে চলেছি আমরা NH31 ধরে। শিলিগুড়ি ঢুকছি আর ঠিক জ্যাম শুরু হয়ে গেছে। আসার সময় প্রচুর জ্যামে পড়েছিলাম, ফেরার সময় দেখো অবস্থা, পুরো রোডটায় কাজ হচ্ছে, প্রত্যেক মনে একটা ফ্লাইওভার বা কিছু হবে। যাই হোক, ফ্লাইওভারটা হয়ে গেলে হয়তো অ্যাক্সেসিবিলিটি অনেক বেটার হয়ে যাবে, কিন্তু এখন চরম ভোগান্তি হবে। এখন এইভাবে মনে হচ্ছে আমাদের আধ ঘন্টা 35 মিনিট আসার সময় এইভাবে জ্যামে পড়তে হয়েছিল, ফেরার সময় এটা আমাকে সহ্য করতে হবে। ওহ, কি অবস্থা দেখো শিলিগুড়ির, রীতিমতো যুদ্ধ করে বেরোচ্ছি, সেরকম ধুলো, সেরকম পলিউশন। ওরে বাবারে, কি অবস্থা দেখেছো! আধ ঘন্টা হয়ে গেছে অলরেডি এইভাবে চলছে। বাবা, ব্রিজটা হলো রাজা রামমোহন রায় ব্রিজ। রাজা রামমোহন রায় নামকরণে তৈরি হয়েছিল, আর নিচ দিয়ে যদিও নদী শুকিয়ে গেছে, নিচ দিয়ে বয়ে চলেছে মহানন্দা। দেখো নদী পুরো শুকিয়ে গেছে, একদম হালকা জল রয়েছে। বোর্ড বলছে কলকাতা 578, বাগডোগরা 12 কিলোমিটার, কার্শিয়াং ডান দিকে চলে যাচ্ছে, দার্জিলিং ডান দিকে চলে যাচ্ছে 45 আর 77 কিলোমিটার। চলো কলকাতা আসছি আমরা, তবে আজকে নয়, কালকে। ফাইনালি আমরা হাই রোড উঠলাম, ফাইনালি। বাবা, গায়ে একটু ঠান্ডা হাওয়া লাগছে। পাহাড়ে ঠান্ডা ছিল না, তবে গরমও ছিল না, এভারেজ 20-র মধ্যে টেম্পারেচার ঘোরাঘুরি করছিল। বেলার দিকে সেটা 25, 26, 29 এরকম দেখা। আজকেও বেলায় আমরা এখন বেরোলাম তখন 29 ডিগ্রি টেম্পারেচার। তো কিন্তু হাওয়া একটু গায়ে লাগলো বাবা। চা বাগানের শেষ দেখা এই ট্রিপে এইবারের মতো। রায়গঞ্জ আর 150 কিলোমিটার মতো বাকি, সন্ধ্যা হবে হবে করছে, সময় এখন 5:30। আর 2-3 কিলোমিটার এরকম ভিউ আসবে, তারপর আমরা শহরের মধ্যে ঢুকে যাব। হাইওয়েতেই থাকবো, কিন্তু চা বাগানের শেষ ঝলক দেখে নাও, দুপাশেই পুরো চা বাগান। ট্রিপ মিটার বলছে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের আমরা 1000 কিলোমিটার বাইক চালিয়ে ফেললাম। রায়গঞ্জ চলেছি, সময় এখন 6:38। আমাদের মোটামুটি আরও 120-110 কিলোমিটার রাইড করতে হবে। রাত 8:15, রায়গঞ্জ বাকি রয়েছে আর 47 কিলোমিটার। আমরা একটু আগে ডালখোলা ক্রস করলাম, আরও 47 কিলোমিটার রাইড করতে হবে, মোটামুটি আরও ঘন্টাখানেক ধরে নাও। 9:15 মতো ঢুকে যাবো আশা করি। এ কী রে বাবা, মধ্যিখানের রাস্তায় এত বড় ট্রাক উল্টো দিকে দাঁড়িয়ে আছে কেন? বাদশা হোটেল চলে এসেছি আমরা আবার। এখানেই থেকেছিলাম আমরা আসার সময়, কলকাতা থেকে যখন আসছিলাম, আবার এখানেই থাকছি। কাল সকালে আমরা কলকাতার জন্য বেরোবো আবার এখান থেকেই। লাস্ট দিনে আমরা চলে এসেছি, এখন ডিনারে রয়েছে রুটি আর চিলি চিকেন। এখানে পুরো টিম রয়েছে, সবাই ডিনারে ব্যস্ত। এখানেও দেখো সব খাবার রাখা আছে, কারোর ভাত, কারোর চিকেন, ফিশ, ডাল, অনেক আইটেম রয়েছে। দারুণ একটা ডিনার আর প্রচুর আড্ডার পরে এখন রাত 12টা বাজে, আর ব্লগটাকে এখন শেষ করছি। তো খুব ভালো একটা ট্রিপ কাটলো নর্থ বেঙ্গলে। প্রথমবার আমি বাইক নিয়ে এলাম, প্রথমবার পাহাড়ে এত ডেঞ্জারাস রাস্তায় রাইড করলাম, এত অফরোডিং করলাম। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে। তো ফাইনালি ট্রিপটা এখানেই শেষ। কালকে আমরা অনেকেই আলাদা আলাদা বেরিয়ে যাবে, কেন অনেক দূরে দূরে যেতে হবে, সবার বাড়ি তো এক জায়গায় নয়। তো অনেকেই তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আমিও ভাবছি কি করব, সেই মতো প্ল্যানিং করে বেরোবো সকালবেলা।
তো চলো এই ভিডিওটাকে আর বেশি এক্সটেন্ড করছি না। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।